তো চলো, তো প্রতি চ্যাপ্টারই তো কি আমাদের কতগুলো সূত্র থাকে না, প্রতি চ্যাপ্টারই সূত্র ছাড়া তো কোনো চ্যাপ্টারই নাই। হ্যাঁ, আমাদের একটা স্যার মজা করে বলতো যে লাইনটা বুঝবি না মনে করবি ওইটাই সূত্র, ঠিক আছে। তো যে লাইনটা আমরা না বুঝতাম ওইটাই নাকি সূত্র। তো একইভাবে তো এখানেও দেখো আমরা সূচকের কতগুলা সূত্র আছে, সুন্দর কতগুলা সূত্র আছে, এই সূত্রগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, যেটা সূত্র তার মানে কি ওইটাই একদম অ্যাবসলিউট, ওইটা মানে ভুল হওয়ার কোনো সুযোগই নাই, ঠিক না, এমন না। কিন্তু আজকে আমরা দেখবো যে আসলে কাজ করে কিনা, সূত্রগুলোর আন্দাজে একজনের মনে হলো সূত্র দিয়ে দিছে এমন কিছু না, এটা মূলত কাজ করে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে একটা দেখি গুণের সূত্র। দেখো এখানে আমি লিখলাম একটা সূচকের প্রথম সূত্র হচ্ছে গুণের সূত্র। আচ্ছা, তো চলো এই জিনিসটা কি একটু আমরা দেখি। তো প্রথমে হচ্ছে তুমি একটা সংখ্যা গুণ করো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস। ধরো আমি 2 নিলাম, 2 টু দ্য পাওয়ার 3 গুণ 2 টু দ্য পাওয়ার 2, ঠিক আছে। এইটা আমি এখানে গুণ করে দেখি, ঠিক আছে। আচ্ছা, বা এখানে কি আসতেছে পরে 2 টু দ্য পাওয়ার 3 সমান কত হয় তুমি তো জানো, এটা 2 টু দ্য পাওয়ার 3 সমান হয় 2 হচ্ছে 3টা, আমি একটু ভেঙে লিখলাম তোমাদের সহজের জন্য। আর এখানে 2 টু দ্য পাওয়ার 2 হচ্ছে 2 হচ্ছে 2টা, অথবা আমি যদি আরেকটু সামনে যাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে আমি 8 পাই গুণ এখানে কত পাই 2 দুগুণে 4, 4 পাই, ঠিক আছে। তো এখান থেকে আমি আলটিমেটলি পাচ্ছি 32। দেখছো 2 টু দ্য পাওয়ার 3 গুণ 2 টু দ্য পাওয়ার 2 বা 2 কিউব গুণ 2 স্কয়ার সমান আমি পাচ্ছি 32। আচ্ছা, এখন আমি এটা কিন্তু এই পদ্ধতি অনুসারে আমি নর্মাল করে করছি, ঠিক আছে। এখন দেখবো আমরা যে এইভাবে সেটা কাজ করে কিনা। আমি এখন এই পদ্ধতিতে এটা লেখার চেষ্টা করব যে এই পদ্ধতিতে 32 হয় কিনা আমরা আজকে দেখব। চলো, তো আমাদের ছিল কত 2, কারণ দেখো এখানে যে সূত্রটার মানটা বলে দিই, এখানে দুইটার ভিত্তি হচ্ছে সেম। দেখো এটার ভিত্তি হচ্ছে a, এটার ভিত্তি হচ্ছে a, মানে ভিত্তিটা এটা একই, ঠিক আছে। তো ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার যদি ভিন্ন হয়, দেখো এখানে হচ্ছে m, এখানে হচ্ছে n, পাওয়ার যদি ভিন্ন হয়, হ্যাঁ, তাহলে কি করতে পারি আমরা দুইটার পাওয়ার যোগ করতে পারি। ভিত্তি যদি সেম হয় এবং তার পাওয়ার ঘাত বা সূচক যদি ডিফারেন্ট হয় তাহলে এটাকে আমরা সহজ করার জন্য তার পাওয়ারগুলোকে যোগ করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে যে একটা বিজ্ঞানী বলে দিলে আমি এটা মানবো না। চলো আমরা দেখি জিনিসটা আসলে হয় কিনা। তো আমাদের এখানে ভিত্তি ছিল কত, এই যে এখান থেকে আমি লিখছি, এটা ভিত্তি ছিল হচ্ছে আমাদের 2, ঠিক আছে। ভিত্তি ছিল দুইটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে পাওয়ার ছিল হচ্ছে আমাদের 3, এটার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে আমাদের 2। তো চলো আমরা এই দুইটা যোগ করে দেখি। তাহলে আমাদের এখানে ভিত্তি 2 যোগ করলে হয় 5। আচ্ছা, এখন দেখো তো 5টা 2 তুমি গুণ করো পরপর রেখে দেখি হয় কিনা। আচ্ছা, 5টা 2 গুণ করো তো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। দেখো আলটিমেটলি কিন্তু 32ই হয়েছে। তার মানে কি আমাদের এই পাশেও 32, এই পাশেও 32। তার মানে কি তুমি এই পাশ আর এই পাশ কিন্তু সমান। তার মানে যদি বেস একই থাকে এবং তার পাওয়ারগুলো ডিফারেন্ট হয় তাহলে তুমি তার পাওয়ার দুটা যোগ করে ফেলতে পারবা। দেখছো এটা কিন্তু আন্তাজে বলি নাই, দেখো দেখো দুইটা কিন্তু সেম, ঠিক আছে। তুমি এখানে বিভিন্ন জিনিস ধরে করতে পারো, তুমি অন্য কিছু ধরে করো, চেষ্টা করে দেখো একদম সেম হবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যে আলটিমেটলি যে জিনিসটা আমরা এখান থেকে পেলাম সেটা হচ্ছে যদি ভিত্তিটা সেম হয়, ধরো একটা ভিত্তি a, আমি উপরের সূত্রটা আবার লিখছি, ভিত্তিটা যদি সেম হয় পাওয়ার দুইটা ডিফারেন্ট হয় তাহলে আমাদের কাজের সহজের করার জন্য সেটাকে আমরা কি লিখতে পারি, বেসটা ঠিক থাকবে তাদের পাওয়ার দুটাকে যোগ করে দিতে পারি, যেটা তোমরা উপরে অলরেডি দেখছো, ঠিক আছে। তুমি এখানে বিভিন্ন রাশি ধরেও তুমি এটা করতে পারো, তুমি ট্রাই করে দেখো। আর 2 3টা এখানে 3 ধরো, 4 ধরো, 5 ধরো, ঠিক আছে। খুব সহজ করে সেটা মিলে যাবে আশা করি। আচ্ছা, তারপরে চলো আরেকটা হচ্ছে ভাগের সূত্র। এটা হচ্ছে দেখো এইটারও কি, যদি ভিত্তি দুইটা সেম থাকে তাহলে আমরা পাওয়ারটা বিয়োগ করতে পারি, ঠিক না। তো সেই আগের মতো বই যেহেতু লিখে আছে, বই তো আর বল লেখা নাই, হ্যাঁ, না জেনে তো আর কেউ লিখে নাই, ঠিক আছে। তো চলো আমরা দেখবো যে জিনিসটা আসলে কাজ করে কি না, ঠিক আছে। তো চলো আমরা একটু চেষ্টা করি কি করে আসলে করা যায়। তো ধরো এখানে আমি একটা ধরলাম কি, উপরে ধরলাম
2 টু দ্য পাওয়ার 5, নিচে হচ্ছে বৃত্তি একই রাখতে হবে 2 টু দ্য পাওয়ার 2। ঠিক আছে, আগেরটাই মানে 2 দিয়ে করে তোমার একটু সহজ হবে, বা তুমি 3 4 5 যা খুশি তাই ধরতে পারো, সমস্যা নেই এখানে কোনো। ঠিক আছে, তো চলো এটাকে দেখি তারপর কি হয়। 2 টু দ্য পাওয়ার 5 সমান আমরা একটু আগে পাইছিলাম 32, তো আমি লিখে ফেললাম 32, নিচে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2 সমান হচ্ছে 4, ঠিক না? আচ্ছা, তো চলো 4 দিয়ে যদি 32 কাটি তাহলে হচ্ছে এখানে 8। ঠিক আছে, তো আমরা এই পক্ষ পাইলাম আমাদের 8। এখন চলো যে আমরা ওই পাশটাও 8 হয় কি না। ঠিক আছে, আমাদের এই পাশটাও যদি 8 হয় তাহলে এটা ঠিক বলছে ওরা, না হলে ভুল বলছে, ঠিক না? তো চলো এখানে আমাদের কি বলছে, যদি এই ধরনের থাকে, বৃত্তি সেম থাকে, তাদের পাওয়ার ডিফারেন্ট হয়, তাহলে যদি ভাগ আকারে থাকে, এটা কিন্তু এইভাবেও থাকতে পারে 2 টু দ্য পাওয়ার 5 ভাগ 2 স্কয়ার, এইভাবে না থেকে কিন্তু এইভাবেও থাকতে পারে, একই কথা কিন্তু। হ্যাঁ, 2 টু দ্য পাওয়ার 5 ভাগ 2 স্কয়ার একইভাবেই থাকতে পারে। ঠিক আছে, যেটা থাকে একই জিনিস। তাহলে আমাদের এইখানে এই সূত্র অনুযায়ী আমরা কি করতে হবে, তার ভিত্তিটা সেম রাখতে হবে। ভিত্তিটা এখানে ছিল 2, তারপর পাওয়ার m মানে 5 থেকে 2 বিয়োগ, দেখো m মাইনাস n। ঠিক আছে, মানে পাওয়ার দুটার ডিফারেন্ট। আচ্ছা, তো চলো দেখি এটা কত হয়। 2 টু দ্য পাওয়ার 3 থাকতেছে, তো এটা মানে কি 3 টা 2, তো আলটিমেটলি দেখো তো 4 4 দুগুণে 8, তো মূলত কি দেখো এই পাশেও 8 এই পাশেও 8, আলটিমেটলি 8ই কিন্তু হচ্ছে। ঠিক আছে, তুমি এখন চাইলে তুমি এটা ডিফারেন্ট সংখ্যা, যে কোনো সংখ্যা দিয়ে তুমি চেষ্টা করে দেখতে পারো, একই জিনিস হবে। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, যদি বেস সেম থাকে এবং ওই দুইটা ভাগ আকারে থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, বেসটা লিখবো আর তাদের পাওয়ার মাইনাস লবেরটা মাইনাস হরেরটা। ঠিক আছে, এভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে আমাদের ভাগের সূত্র। ওকে, তো চলো আর সামনে যাই, আরো কতগুলো সূত্র আছে এখানে, আমরা একটা একটা করে সব দেখে ফেলবো। ওকে, তো এটা দেখো সূচকের সূচক, ওই যে আমরা একটা কথা শুনি না মাঝে মাঝে, যে বাবারও বাপ থাকে বলে না, তো এখানে দেখো সূচকের উপর আবার সূচক দিছি। এখন সূচকের উপর সূচক দিলে সমস্যাটা কি, বা জিনিসটা হয় কিনা। ঠিক আছে, তো সেম আগের মতো চলো আমরা কি করতাম, একটা একটা ধরতাম, দেখতাম যে সূত্রটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো চলো এই পাশে আমরা দেখি এটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমি একটা নিলাম, প্রথমে ছিল কি ধরো, এবার 3 নিলাম, 3 স্কয়ার, বাইরে তুমি দিলা কিউব। ঠিক আছে, আচ্ছা দেখো এটার মতো হয়েছে কিন্তু 3, এখানে একটা সূচক, তার বাইরে আরেকটা সূচক। ঠিক আছে, আচ্ছা তো এটার প্রথমে কি হয়, 3 স্কয়ার সমান হয় কত, দেখো তো 9, 9 এর উপরে কিউব করলে, দেখো আমি আগে ভিতরটা করলাম। ওকে, আচ্ছা এখন 9 কিউব মানে কি 3টা 9, ঠিক না? দেখো 9 কিউব করলে হচ্ছে তোমার 3টা 9, এখন এই 3টা 9 গুণ করো তো কত হয়, 9 9 81। আচ্ছা একটু চাপ দাও, 9 কিউব, আচ্ছা 729। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তুমি তোমার এইভাবে যখন তুমি সেটা করলা। ওকে, আচ্ছা তো চলো আমরা এখন এইভাবে দেখব, যখন আমাদের বলছে কি যদি সূচকের উপরে আরেকটা সূচক থাকে তাহলে সেই দুটাকে গুণ করে দেয়া যায়, ঠিক না? আচ্ছা তো চলো এখন আমি এটাকে করে দেখি। আমাদের ছিল কত 3, 3 এর উপর একটা স্কয়ার ছিল, বাইরে আরেকটা কিউব ছিল, ঠিক না? আচ্ছা তাহলে আমি এখন যেহেতু আমাকে বলছে এই দুটা গুণ করতে, আমি গুণ করে দেখি। আচ্ছা গুণ করলে হচ্ছে আমাদের 6, ঠিক না? 3 2 6 মানে 3, তার সূচক দুইটাকে গুণ করে দিতে বলছে। ঠিক আছে, তার মানে কি আমাদের 3 থাকলেও উপরে হয়ে যাচ্ছে 6। এখন 3 টু দ্য পাওয়ার 6 করে দেখো তো কত হয়, আশা করি 729ই হবে। ঠিক আছে, তো করে দেখো তোমরা, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 729ই হয়। ঠিক আছে, তার মানে কি দেখো এই পাশে আমরা 729 পাচ্ছি এইভাবে করে, এই পাশেও 729 আমরা পাচ্ছি এইভাবে, একটু অন্যভাবে করে বা সূত্রটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে সূচকের উপর যদি সূচক থাকে তাহলে সূচক দুইটা
গুণ হয়ে যায়। ঠিক আছে, তুমি এটাকে অন্যভাবে বা এটা বিভিন্নভাবে করতে পারো। তুমি এখানে 3 না ধরে 4 5 তোমার ইচ্ছা, তুমি এই পর্যন্ত যতগুলো দেখলা সবগুলা বিভিন্নভাবে তুমি সেটাকে ট্রাই করতে পারো। ঠিক আছে, তো আমাদের আরো কতগুলো সূত্র আছে, একটা একটা করে সব আমরা দেখে ফেলি। চলো, এটা হচ্ছে গুণফলের সূত্র। দেখো এতক্ষণ আমরা কি একটা হচ্ছে যোগের একটা করলাম, ভাগের একটা করলাম, ঠিক আছে, বিয়োগের ভাগ থাকলে বিয়োগ হয় একটা করলাম। হ্যাঁ, এখন হচ্ছে গুণফলের সূত্র। দেখো এটা দুইটা গুণ আছে, এবার কিন্তু আমাদের বেস দুইটা সেম না। ঠিক আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক না? এ বি আগে ছিল আমাদের সেম সেম ছিল। ঠিক আছে, তো আমি শুরুতেই এটা নিয়ে কাজ করি, এই পাশেরটুকু নিয়ে কাজ করি, দেখি কি হয়। তো আমি দুইটা সংখ্যা নিলাম 2 3, মানে তোমাদের যেন বুঝতে সহজ হয় এই জন্য 2 3 সহজগুলা নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 2 3 তার উপরে আমি কিউব দিলাম। ঠিক আছে, আমি সূত্র জানি না, মনে করো সূত্রটা এই পাশটুকু আমি জানি না, আমি আমার মতো করে যাবো, আমি যেটুকু জানি। ঠিক আছে, তো এটুকু আমি কি লিখতে পারি, ভিতরটা আমি গুণ করে দিতে পারি। 3 দুগুণে 6 গুণ করতে পারি না? 6-এর উপরে যদি আমি কিউব দেই তাহলে আচ্ছা দেখো 6 হচ্ছে 3টা, ঠিক না? 3টা 6 গুণ করলে কত হয়? 36 আর 6 216, ঠিক না? আচ্ছা এখন দেখি আমরা সূত্রটা ঠিক আছে কিনা, আমরা এখন সূত্র অনুযায়ী করার চেষ্টাটা করব। ঠিক আছে, তো চলো দেখি এখানে কি বলছে, যদি এমন থাকে তাহলে দুইটার উপরে আলাদা আলাদা করে পাওয়ার দেয়া যায়। ধরো আমাদের ভিতরে কি ছিল, 2 গুণ 3 ছিল, তার উপরে পাওয়ার ছিল 3। ঠিক আছে, তো এটাকে তারা কি বলতেছে যে দুইটার উপরে আলাদা করে পাওয়ার দেয়া যায়। তো আমি দিব, আচ্ছা ওরা যেভাবে বলছে 2 এর উপরে 3 দিলাম গুণ, আবার 3 এর উপরেও 3 দিলাম। ঠিক আছে, ওদের কথা মতো কাজ করলাম। এখন 2 এর উপরে 3 দেওয়া মানে কি, 3টা 2, আচ্ছা গুণ থাকতেছে 3টা 3। ঠিক আছে, তো 3টা 2 যদি আমি গুণ করি তাহলে এটা কত হচ্ছে দেখো, এখানে হবে 8, এখানে হবে 8, আর এখানে 3 3 9, 3 9 27, 27। আচ্ছা এখন এই দুটো গুণ করে দেখো তো 216ই হয়। ঠিক আছে, তার মানে এখান থেকেও আমরা পাচ্ছি যদি ভিন্ন দুইটা বেজের উপরে একসাথে সেম পাওয়ারটা দেয়া থাকে। হ্যাঁ, ধরো এ বি দুইটা ভিন্ন বেজ, তার উপরে এম আছে, তার মানে কি তুমি সহজে তুমি না জানলেও দুইটাকে আলাদা আলাদা করে দিয়ে দিতা। ঠিক না? ওই যে হয় না, ধরো তোমার নানুর বাড়িতে বেড়াইতে গেছো, তোমার নানু 2টা কলা আনছে, এখন তুমি একাই খাবা আর না তোমার ছোট ভাইরও দিবা, তো 2টা কলা দুজন ভাগ করে নিবা না? তো একইভাবে বিষয়টা হচ্ছে এমন, এর উপরেও পাওয়ার দিছো একবার, গুণ দিয়ে বি এর উপরেও পাওয়ার দিয়ে দিছো একবার। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি এই জিনিসটা। ঠিক আছে, তো এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই জিনিসটা মনে রাখবা। এগুলার সবগুলার আমরা ব্যবহারিক প্রয়োগ সামনের যে ক্লাসগুলো সেগুলোতে সব আমরা দেখবো একটা একটা করে। ঠিক আছে, তো চলো আর কটা আছে দেখি। এটা হচ্ছে ভাগফলের সূত্র। একটু গুণফলের দেখলাম, ভাগফলের দেখলাম। তোমার নানুর কলা খাইলা, হ্যাঁ বাজার থেকে কলা নিয়ে এসছো, ওই কলাটা খাইছো। এখন দেখো নানুর বাড়ি গিয়ে একটু ঝামেলা করছো, ঠিক না? এখন মায়ের কি তুমি একাই খাবা না তোমার ছোট ভাইটাও খাবে? ধরো কিছু একটা ভেঙে ফেলছো, ঠিক না? তখন এটা পিঠটি কিন্তু দুইভাবে খাবে, তুমি একটু বড়, তুমি হয়তো একটু মায়ের একটু তো বেশি পড়তে পারে তোমার ভাগে। ঠিক আছে, তো দেখো এই জিনিসটা কি, এটা হচ্ছে দুইটা রাশি ভাগ আকারে আছে। হ্যাঁ, এ ভাগ বি, তার সবটার উপরে পাওয়ার হচ্ছে এম। যদি এমন থাকে তাহলে তারা বলতেছে যে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া যায়। ধরো যে মাইটটা উপরেরটাও খাইলো, নিচেরটাও খাইলো, ঠিক আছে, সেই আগের কলার মতো। আচ্ছা, তো চলো আমরা দেখি এখানে যে এইটাও কাজ করে কিনা বা এই জিনিসটাও ঠিক কিনা। ঠিক আছে, তো শুরুতে যেটা হবে আমি ধরে নিলাম, কত ধরতে পারো, 9 আর 3 ধরলাম, তার উপরে পাওয়ার কত দিব, পাওয়ার ধরো 4ই দিলাম। ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যেটা ধরতে পারো, তোমার যেটা খুশি, তোমার যেটা মনে ইচ্ছা হয় তুমি সেটাই ধরবা। ঠিক আছে, আচ্ছা তো চলো এখানে কি হয় দেখি। এটা আমি ধরো এই সূত্রটা জানি না, আমি আমার নিজের মতো করব। নিজের মতো করলে আমি শুরুতে কি করতাম, এটাতেই কেটে দিতাম, এখানে থাকতো 3, তার মানে 3 এর উপরে 4। ঠিক আছে, তার মানে কি 3 হচ্ছে 4 বার, তো 3 বার হলে আমরা জানি কত হয়, 3 3 9, 3 9 27, 3 27 হচ্ছে 81 না? আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের 3/4 সমান 81। ঠিক আছে, এখন চলো দেখি এইটা অনুসারে আমাদের এটাই হয় কিনা। এখানে বলতেছে যদি এমন থাকে, যদি 9/3 যদি দুইটার ভাগ আকারে থাকে এবং তাদের পাওয়ারটা দুইটাকেই দিয়ে দিতে হয়। হ্যাঁ, তাহলে 9 এর উপরে আমি পাওয়ার দিয়ে দিলাম ওদের কথা মতো, 3 এর উপরেও আমি পাওয়ার দিয়ে দিলাম ওদের কথা মতো। আচ্ছা
তো চলো তো এখানে দেখি 9 এর উপরে 4 পাওয়ার দিলে কত হবে? 9 গুণ করো তো, 4টা 9 গুণ করো, 9 গুণ 9 গুণ 9 গুণ 9, ঠিক আছে? দেখো মোটামুটি অনেক হয়ে গেছে। এটা কত হয়? 6561। আচ্ছা, এখন কথা হচ্ছে নিচের যে 3টা 4 এটা গুণ করে দেখো তো কত হয়। 3টা 4 এখানে পাইছি আমরা 81 হয়। এখন দেখি যে এই জিনিসটা ঠিক হয় কিনা আসলে। চলো ভাগ 81, হ্যাঁ দেখো এটা ভাগ করে দেখো 81ই হয়। তার মানে কি এখানে আমরা পাচ্ছি 81, এটা হচ্ছে আমার সূত্র মতে বা আমি যেটা নরমালি করতাম বা তোমরা যেটা নরমালি করতা, এখানে বলে দিছে এইভাবে করলেও সেম সেম হয়। দেখো এই পাশেও 81, এই পাশেও 81। তার মানে কি এখানে এই জিনিসটাও সত্য, ঠিক আছে? তুমি যদি ভাগ আকারে থাকে, তাদের বোথের উপরে পাওয়ার দেওয়া থাকে, তাহলে তুমি দুইটাকে আলাদা আলাদা করে পাওয়ার দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? তো আশা করি জিনিসগুলো বুঝতেছো, মানে আমাদের সূত্রগুলো ঠিক আছে কিনা আমরা চেক করতেছি, যে আজগুবি কোনো কিছু না, হ্যাঁ ভাওতাবাজি কিছু না, এগুলো সুন্দর করে দুই বসটাই সমান হয়, ঠিক আছে? তো চলো আমরা একটু সামনে যাই। এখন হচ্ছে শূন্য সূচক, এইটা আবার কি? শূন্য সূচক দেখো এখন তো মোটামুটি অনেকগুলো আমরা দেখলাম, ঠিক না? এখন আমরা শূন্য সূচকটা দেখব। তো ধরো এই পাশে তোমার a টু দ্য পাওয়ার আছে 5, ভাগ আকারে আছে a টু দ্য পাওয়ার 5, ঠিক আছে? a টু দ্য পাওয়ার 5 ভাগ a টু দ্য পাওয়ার 5, এটা তুমি খুব সহজে জানো কি হবে, কাটাকাটি করলে 1 হবে, ঠিক না? তুমি কিন্তু জানো এটা। আচ্ছা, তো চলো আমরা একটু বিস্তারিত লিখি। a টু দ্য পাওয়ার 5 মানে কি? এ হচ্ছে 5টা না, এ হচ্ছে 5টা। আচ্ছা, আবার নিচে a টু দ্য পাওয়ার 5 মানে কি? এই এও হচ্ছে 5টা, ঠিক না? আচ্ছা, তো একটা একটা করে কাটতে কাটতে কিছু থাকবে না, হ্যাঁ দেখো একটা একটা চলে গেল, একটা 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 এটা 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 এটা, আলটিমেটলি কি থাকতেছে? 1, ঠিক না? আমাদের এটা সমান আলটিমেটলি পাচ্ছি আমরা 1, ঠিক না? একটু আগে যে আমরা একটা সূত্র দেখছিলাম যে যদি বেস সেম থাকে, ভিত্তি যদি সেম হয়, তাহলে কি তাদের পাওয়ার দুটা বিয়োগ করতে হয়। একটু আগে আমরা দেখে আসছি না এই যে 1-2টা সূত্র আগে, তো ওইটা অনুসারে তুমি এই কাজটা করো। তো দেখো বেস কিন্তু সেম, দুইটার বেস হচ্ছে a বা ভিত্তি হচ্ছে a, ঠিক আছে? তো দুইটার ভিত্তি a, তার লব হচ্ছে 5 বিয়োগ হরের ভিত্তির যে পাওয়ার 5 সেটা সমান, আচ্ছা 5 বিয়োগ 5, এ পাশে আমার ছিল কত? 1, ঠিক আছে? তো এখানে দেখো 5 থেকে 5 চলে গেলে কি থাকে? কিচ্ছু থাকে না, 0 থাকে না। দেখো তাহলে আলটিমেটলি আমরা কি a টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখন কথা হচ্ছে a টু দ্য পাওয়ার 0 না, তুমি যদি তাল গাছের উপরে পাওয়ার 0 থাকে সেটাও 1, ঠিক আছে? তুমি 10-এর উপরে পাওয়ার 0 থাকতে পারে, সেটাও 1, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবে। এখানে অনেকেই ঝামেলা করে, ঝামেলা কেন হয় বলি। ধরো 10-এর সাথে কি 0 গুণ করলে হয় 0, ঠিক না? বা তাল গাছের সাথে 0 গুণ করলে হয় 0, কিন্তু এখানে কত হচ্ছে পাওয়ার এটা থাকলে কেন 1 হবে? কেন 1 হবে দেখলা তুমি? দেখো দেখলে না? দেখলাই তো। তুমি যদি সেম কাজটাই তুমি যদি এখানে 10 ধরে করো, 10টা 10 টু দ্য পাওয়ার 5, তুমি এটা করে দেখো সেম হবে। 10 টু দ্য পাওয়ার 5 ভাগ 10 টু দ্য পাওয়ার 5, তুমি এটা করে দেখো কি 10 টু দ্য পাওয়ার 5 মাইনাস 5 হবে 10 টু দ্য পাওয়ার 0, ঠিক না? তুমি এখানে 10 টু দ্য পাওয়ার 0 পাচ্ছ, এখানে এটাতে তুমি যেটা কাটো তাহলে পাচ্ছ 1, তার মানে কি 1 সমান 10 টু দ্য পাওয়ার 0। এই জিনিসটা পাচ্ছ না? দেখো তুমি যেইটা খুশি, যে কোনো কিছু তুমি যদি তোমাকে এমন থাকে √5 টু দ্য পাওয়ার 0 এটা পাও, তাও মানে হচ্ছে 1, ঠিক আছে? এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নাই। বা এই যে গুণ 0, হ্যাঁ যে এটার মতো তো হওয়া উচিত ছিল, 10 গুণ 0 সমান 0, তাল গাছ গুণ 0 সমান 0, ওইটার সাথে এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? কারণ ডিফারেন্ট কেন তুমি জানো, কারণ পাওয়ার যদি 0 হয় সেটা 1 কি করে হয় তুমি পদ্ধতি সেটা জানো, ঠিক আছে? এখান থেকে কিন্তু এমসিকিউতে অঙ্ক চলে আসে, খুব একটু সাবধানে জিনিসটা মনে রাখবা। তো চলো আমরা পরবর্তীতে আর একটু দেখি। এটা হচ্ছে ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক কি চলো আমরা একটু দেখে নেই। আগের মতোই একটু আগে আমরা কি দেখছিলাম, যেহেতু এ দেয়া আছে এ নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, উপরে ধরো a টু দ্য পাওয়ার আছে হচ্ছে 5, নিচে a টু দ্য পাওয়ার 6। এটা কি হইতো, এটা যদি আমরা এইভাবে লিখতাম তাহলে কি হইতো, a ইন্টু a মানে 5টা a লিখতাম, ঠিক না? 5টা a লিখতাম, নিচে 6টা a লিখতাম।
5টা আর একটা বেশি। তো সব যখন চলে যেত একটা থাকতো শুধুমাত্র, এটা থাকতো না নিচে, এটা নিচে থাকতো আর উপরে থাকতো ধরো এটা মানে কিছু নাই। হ্যাঁ, তোমাদের বোঝার জন্য আমি দেখাচ্ছি, সবগুলো কিন্তু এক এক করে আছে, এক 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 এক, তার মানে আলটিমেটলি উপরে থাকছে 1 আর নিচে থাকছে হচ্ছে তোমার a 1/a। ঠিক আছে, আচ্ছা এখন নিচে যদি আর একটু বেশি থাকতো, আচ্ছা ধরো নিচে এখানে একটা বেশি ছিল, এখানে 2টা বেশি থাকতো, যদি এমন থাকতো a to the power 5, নিচে হচ্ছে a to the power 7, তাহলে কি হইতো? তাহলে দেখো তো, এ হচ্ছে 5টা, নিচে হচ্ছে 7টা। ঠিক আছে, তার মানে নিচে 2টা বেশি থাকবে, ঠিক না? এটা নাই, এটা নাই, মানে আলটিমেটলি দেখো কোন জিনিসগুলো নাই, এটা নিচে 2টা বেশি আছে, ঠিক না? তো নিচে 2টা বেশি থাকলে কি লিখতা? 1/a into a বা 1/a স্কয়ার। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তুমি যদি এটা এইভাবেও লিখতা, এখানে তুমি কি লিখতা? দেখো এটা সম্বন্ধে আমরা কি জানি, ভাগের একটা সূত্র জানি না? যদি বেস সেম থাকে, বেস সেম থাকলে তাদের বেস হচ্ছে এখানে a 5 থেকে 7 বিয়োগ করবো, তার মানে তোমার এখানে থাকতেছে a to the power -2। দেখো তো এই জিনিসটা থাকতেছে কিনা, এখান থেকে a to the power -2 সমান তুমি এই পাশে কি পাচ্ছ? এই যে জিনিসটা, এটা হচ্ছে ঋণাত্মক। যদি পাওয়ার ঋণাত্মক থাকে তাহলে এটাকে উল্টাই দিবা। ঠিক আছে, আচ্ছা তার মানে এখানে কি হবে তাহলে? দেখো আমাদের এই পাশে 1/a সিরিজ, হ্যাঁ এটা ছিল না, আর এই পাশ থেকে আমরা কি পাইতাম? দেখো তো এই পাশ থেকে কি পাওয়ার হচ্ছে a 5 থেকে বাদ যাবে 6, তার মানে থাকবে হচ্ছে a to the power -1। ঠিক আছে, তো দেখো a to the power -1 সমান কি? 1/a। ঠিক আছে, তো এইখানে তুমি যত পাবা a to the power, যদি বলি -3 কত, তাহলে কি 1/a to the power 3। যদি a to the power -4 বলি তাহলে কত? 1/a to the power 4। ঠিক আছে, তুমি যদি a to the power n বলো তাহলে কত হবে? a to the power দেখো আমাদের লেখা আছে a to the power n হলে 1/a to the power n। ঠিক আছে, এটা হচ্ছে ঋণাত্মক সূচক বা নেগেটিভ ইন্ডেক্স যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে যেটা বলে, ধরো তোমাকে a to the power -100 বললো, তার মানে কি 1/a to the power 100। ঠিক আছে, তোমাকে যেইটা বলে এখানে কোনো তোমার সে নাই, তোমাকে যেইটা বলে তুমি ওইভাবেই সেটাকে লিখে দিবা। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারতেছো। তো এখন যে আমরা একটু আগে দেখে আসছিলাম, হ্যাঁ চলো আমরা ওখানে চলে যাই। একটু আগে আমরা কি দেখছিলাম যে ইলেকট্রনের ভর, হ্যাঁ 9.1 × 10 to the power -31 এমন একটা জিনিস দেখছিলাম না? এটাতে কি ছিল? 10 to the power -10 to the power -31 এমন ছিল না? তার মানে কি এখন তুমি খুব সহজেই বলতে পারবে এই জিনিসটা কি। এই জিনিসটা বলতো কি ছিল? আমাদের এই পাশে যে ছিল 9.1 × 10 to the power -31, ঠিক না? তখন একটু সমস্যা মনে হয়েছিল যে জিনিসটা কি, একদম নতুন লাগতেছিল, কিন্তু এখন তুমি খুব সহজেই বলতে পারবে এই জিনিসটা কি। বলতে পারবে না? দেখো জিনিসটা কি মানে, জিনিসটা মানে হচ্ছে 9.1 × 1/10 to the power 31। তার মানে কি এই টোটাল এটাকে আমি উপরে নিয়ে গেলাম, 9.1 ভাগ হচ্ছে 10 to the power 31। দেখো এই 9.1 কে 31টা 10 পরপর গুণ করে সেটা দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাকেই মূলত এইভাবে লেখা হয়। ঠিক আছে, তো আশা করি এখন আর এই মাইনাস দেখলে ঘাবড়াবা না, একই জিনিস, সহজ জিনিস। এটাকে বলা হয় ঋণাত্মক সূচক। a to the power -n যদি থাকে তাহলে এটাকে ইনভার্স করে দিবা 1/a to the power n। ঠিক আছে, আবার এটাকে উল্টাই দিয়ে আবার এখানে মাইনাস দিয়ে বসে থাকো না, ওইটা কিন্তু না। মাইনাস হচ্ছে খালি রিভার্স, আর মাইনাসটা কোথেকে হচ্ছে তুমি দেখছো, নিচে তার বেশি ছিল, ঠিক না? লবে অল্প ছিল, নিচে তার সূচকটা বেশি ছিল। লবে ছিল 5 আর হরে ছিল 6, বা বেশি থাকলেই মোটামুটি আমাদের নেগেটিভ সূচকটা চলে আসে। ঠিক আছে, তো এখন চলো আর একটু সামনে আমরা যাই। পরবর্তী সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক। ঠিক আছে, তো ভগ্নাংশ সূচকটা একটু পরে দেখবো আমরা, তার আগে একটা জিনিস দেখি চলো। nতম ঘাত বা nতম মূল যদি আমরা বলি, আচ্ছা nতম ঘাত, ঘাত মানে হচ্ছে কি পাওয়ার, জানো, ঠিক আছে? আর মূল মানে কি? মূল হচ্ছে বর্গমূল, বর্গমূল, ঘনমূল, শুনছো না? বর্গমূল মানে কি? কোনো কিছুর রুট করলে সেটা হয়ে যায় বর্গমূল, এমনই তো না? আর যদি ঘনমূল বলি তাহলে ওই যে
এটা, ঠিক না? তার মানে কি বর্গমূল ঘনমূল। যদি মূল বলি তাহলে মনে করবা যে সেটাকে বর্গ করা হয়েছে অথবা ঘন করা হয়েছে অথবা আরেকটু ইয়ে করা হয়েছে, যদি মানে যততম ইয়ে বলবে সেটা, ঠিক আছে? আর যখন ঘাত বলবে বা বর্গ বলবে, ঠিক আছে, বা দ্বিঘাত ত্রিঘাত, যদি বলে দ্বিতীয় ঘাত তার মানে কি স্কয়ার বা 2টা গুণ করা হয়েছে, যদি বলে তৃতীয় ঘাত তাহলে 3টা গুণ করা হয়েছে, ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলা ধরতে পারবা। তো এখন একটা চলো দেখি যে nতম ঘাত বা nতম মূল নিয়ে আমরা আসলে কি দেখতে পারি এখানে। তো চলো প্রথমে কি 5 টু দ্য পাওয়ার হাফ, ঠিক আছে, এটাকে আমি 2টা নিলাম, একটা গুণ 5 টু দ্য পাওয়ার হাফ 2টা, ঠিক আছে? তো 2টা গুণ করলে কি হবে? আমরা জানি বেস সেম থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়। বেস আমাদের এখানে সেম, হচ্ছে পাওয়ার এত যোগ হাফ, এমন হয় না? দেখো তো আমি কিন্তু একদম আস্তে আস্তে করে দিচ্ছি, হ্যাঁ? তার মানে কি এই পাশে হবে 2, এই পাশে 1 যোগ 1, এমন হয় না? আচ্ছা, তারপরে কি হবে? 5 2 ভাগ 2 সমান হবে 5 এর উপরে 1, আলটিমেটলি থাকবে 5, ঠিক না? দেখো তো এইটুকু তো ক্লিয়ার কিনা? আমি 2টা 5 টু দ্য পাওয়ার হাফ 5 টু দ্য পাওয়ার হাফ আমি গুণ করার পর আমি পাচ্ছি 5, ঠিক না? তো এখান থেকে আমি কি বলতে পারি? যখন একটা জিনিস 2টাই গুণ করা হয় তার মানে কি এটাকে দ্বিঘাত বলা যায় না? আমি যদি এটা গুণ করতাম 2, যদি আমি 2টা গুণ করতাম 2 গুণ 2, হ্যাঁ, এটা যদি আমি 2টা গুণ করতাম তাহলে তুমি কি করতে? এটা বর্গ করছে এমন না? 2 এর বর্গ বা 2 স্কয়ার বলতা না? এটাই তো না? বা 4, এটাকে আমি বলতাম কিনা? এক সংখ্যা যখন 2বার গুণ করা হয় সেটাকে আমরা বলি বর্গ করা। 3 যদি আমরা 2বার গুণ করতাম তাহলে কি সেটাকে আমরা 9 করতাম বা 3 স্কয়ার বলতাম না? মানে 3 এর বর্গ করা বা 3 এর দ্বিতীয় ঘাত, অথবা আমি যদি 2 এর ক্ষেত্রে বলি 2 এর দ্বিতীয় ঘাত, ঠিক আছে? তো একইভাবে আমি এটা কি বলতে পারি না এখানে? দেখো তো একইভাবে আমি মনে হয় এটা বলতে পারি যে এত এর দ্বিতীয় ঘাত 5 হাফ, এটা যদি আমি 2বার গুণ করছি, হ্যাঁ, তাহলে এত এর দ্বিতীয় ঘাত, দ্বিতীয় ঘাত কি? দেখো তো গুণ করার পর কি হয়েছে আমাদের? গুণ করার পর আমরা কোন জিনিসটা পাইছি? এত এর দ্বিতীয় ঘাত সমান কি? 5। এটাকে আমরা লিখতে পারি না? দেখো এটা 2টা গুণ করার পর আমি 5 পাইছি, আমাদের সামনে ভিজিবল এই জিনিসটা, ঠিক না? আচ্ছা, তো এই কারণে আমি লিখলাম এত এর দ্বিতীয় ঘাত হচ্ছে 5, ঠিক আছে? এখন এটাকে আমি যদি উল্টায় লিখি, এই জিনিসটা আমি কি ধরো 5টা এই পাশে আনবো, এটাকে নিব, তার মানে কি? ধরো আমরা কি লিখছিলাম একটু আগে? দেখো যদি 2টা 2 গুণ করতাম তাহলে আমরা বলি বর্গ, ঠিক না? আচ্ছা, তার মানে 2 এর বর্গ হচ্ছে 4, 2টা 3 যদি গুণ করতাম তাহলে হইতো 3 স্কয়ার বা 9, 3 এর বর্গ হচ্ছে 9, ঠিক না? একইভাবে কি 4 এর বর্গমূল হচ্ছে 2, ঠিক না? আবার একইভাবে 9 এর বর্গমূল হচ্ছে 3, এইটুকু তো ক্লিয়ার? মানে এটাকে শুধুমাত্র দেখো উল্টাইছি, রিভার্স করছি, ঠিক না? আচ্ছা, একইভাবে দেখো এটার মতো করে আমি তো মনে হয় লিখতে পারি এই জিনিসটা যে 5 এর বর্গমূল লিখতে পারি না? দেখো তো 5 এর বর্গমূল, 5 এর বর্গমূল কত? 5 এর বর্গমূল হচ্ছে √5, আমি সচরাচর জানি, এটি তো জানি কোনো কিছু বর্গমূল বানাতে সেটাকে রুট করা, ঠিক না? অথবা দেখো এইটার দ্বিতীয় ঘাত বা এটার স্কয়ার যদি এইটা হয়, এটার স্কয়ার যদি এটা হয় তাহলে এটার বর্গমূল কি এটা না? 2 এর স্কয়ার 4, একটু আগে যেটা দেখলাম 2 এর স্কয়ার 4 হলে 4 এর বর্গমূল কি 2 না? 2 এর স্কয়ার যদি 4 হয় তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, 3 এর স্কয়ার যদি 9 হয় তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3। তো এটা তো আমরা যদি এটা যদি শত হয় তাহলে তো এটাও আমরা এটার মতোই করে বলতে পারি, ঠিক না? দেখো তাহলে 5 এর বর্গমূল হচ্ছে √5 বা এই জিনিসটাই 5 এর উপরে হাফ। আচ্ছা, এখন দেখো সূচক যারা মোটামুটি করতেছিল বা একা একা করতেছিল অথবা স্কুলে যখন করাচ্ছিল তখন করতেছিল, হ্যাঁ, তখন কি যখন রুট পেতে তখন হাফ লিখতা না? যখন কোনো কিছুর সামনে রুট থাকতো, ধরো এটা তো এর রুট, হ্যাঁ, তার পরবর্তী লাইনে কি লিখতা? এ টু দ্য পাওয়ার হাফ, এটা কি লিখতা না? দেখো লিখতা কিনা? লিখতা, ঠিক না? তো এই জিনিসটা আলটিমেটলি আসছে কোথা থেকে? দেখো এই যে এটা থেকে 5 এর 5 টু দ্য পাওয়ার হাফ, এটার দ্বিতীয় ঘাত বা এটার বর্গ হচ্ছে 5, উল্টা ভাবে 5 এর বর্গমূল হচ্ছে √5 অথবা এই সংখ্যাটাই মানে 5 হাফ, ঠিক আছে? তো আশা করি এখন এই জিনিসটা বুঝতে পারছো। আর একটু বোঝা বাকি আছে এখানে, তুমি চাইলে এটা অন্য কোনো সংখ্যা দিয়েও তুমি বলতে পারো যে 5 কেন, তুমি যদি চাইলে x দিয়েও বলতে পারো, x হাফ, ঠিক আছে?
এটা আমি দুইটা গুণ করলাম আগের মতো, এক্স হাফ। এক্স হাফ গুণ করলে কি হবে? এক্স হাফের বর্গ, না? এক্স হাফ দুইটা গুণ করলে মানে তো অবশ্যই বর্গ, তার মানে স্কোয়ার দিয়ে দিলাম আমি, ঠিক আছে? তার মানে এক্স 2 2। সূচক থাকলে গুণ হয়, সূচকের উপরে সূচক থাকলে দুইটা গুণ করা যায়, ঠিক না? তার মানে এটা আমি খুব সুন্দর করে লিখতে পারি এক্স, ঠিক আছে? দেখো, এক্স টু দ্য পাওয়ার হাফ, বা এক্স এর পাওয়ার ছিল হাফ, সেটাকে আমি দুইটা গুণ করছি, মানে এক্স হাফকে বর্গ করছি, বর্গ করলে পাচ্ছি আমি এক্স, ঠিক আছে? উল্টা ভাবে এক্স এর বর্গমূল, এক্স এর বর্গমূল, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? রুট এক্স। এটা আমি আগে থেকে জানি, কোনো কিছুর বর্গমূল মানে রুট এক্স, অথবা যেটারে বর্গ করলে আমি এক্স পাইছি, এক্স এর বর্গমূল করলে তুমি ওইটাই পাবো, ঠিক না? একই কথা কিন্তু। তার মানে এক্স হাফ, ঠিক আছে? এই যে রুট থাকলে হাফ লিখতা, এই জিনিসটা আলটিমেটলি এখান থেকে, ঠিক আছে? বুঝতে পারছো এই জিনিসটা? তো আর একটু সামনে আগাই, এখন একটু ঘনমূলের বিষয়টা দেখি, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো এটুকু, ঠিক আছে? তো চলো এখন ঘনমূলের দিকে আমরা যাব। আচ্ছা চলো এবার অন্য সংখ্যা নিই, 5 নিলাম, এক্স নিলাম। হ্যাঁ, এখন ধরো এর উপরে আছে 1/3, ঠিক আছে? এটাকে আমি ঘন করব। ঘন করা মানে কি? এটা 3 বার লেখা অথবা কিউব করা, একই তো কথা না? এটা গুণ আবার এটা, মানে 3 বার আমি করব। ধরো গুণ e টু দ্য পাওয়ার 1/3, ঠিক আছে? এটাকে 3 বার গুণ করা মানে হচ্ছে তার তৃতীয় ঘাত, বা এটাকে ঘন করা, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে ঘন করলে আমি কি পাচ্ছি? আমরা জানি যে পাওয়ার যদি না, বা বেস যদি সেম থাকে, তাহলে তার এটা যদি বা সবগুলো গুণ আকারে থাকে, তাহলে তার পাওয়ারগুলো যোগ হয়, ঠিক না? তার মানে কি 1/3, 3টা যোগ 1/3 যোগ 1/3, ঠিক না? আচ্ছা, এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? e টু দ্য পাওয়ার যোগ করে দেখো, উপরে 3 নিচেও 3, আলটিমেটলি হচ্ছে a। দেখো তো, তাহলে আবার সুন্দর করে বাংলাটাই আমি লিখলাম যে e টু দ্য পাওয়ার 1/3 এর ঘন বা ঘন বা তৃতীয় ঘাত, তুমি যেটা তোমার সুবিধা, তৃতীয় ঘাত কত হয় দেখো? আমরা একটু আগে করছি, তৃতীয় ঘাত হচ্ছে a। এটা হয় না? এটা আমি 3 বার গুণ করছি, মানে এটাকে ঘন করছি, সমান হচ্ছে a, ঠিক আছে? অথবা এটা যদি একটু সমস্যা বলো যে কই ঘন কই করলাম, আচ্ছা, তো একই কথা, তুমি এটাকে 3 বার গুণ করো, বা তুমি এটা কিউব লিখো, e টু দ্য পাওয়ার 1/3 ঘন করা, তো এটাই না? এখন তো বিশ্বাস হচ্ছে যে ঘন করছি, দেখো তো, এই যে চাও ঘন করলাম, ঠিক আছে? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি পাওয়ার দেখো, এটার পাওয়ার হচ্ছে হাফ, বা হাফ না 1/3, আর তার উপরে পাওয়ার হচ্ছে 3, মানে এই দুটাকে গুণ করা যায় না? আমরা কিন্তু একটু আগে সূত্র দেখে আসছি। হ্যাঁ, তার মানে কি? e টু দ্য পাওয়ার 3/3 সমান হচ্ছে 3 চলে গেলে 1, e টু দ্য পাওয়ার 1 মানে a, ঠিক না? দেখো আলটিমেটলি আমরা ঘন করলেও এই পাচ্ছি, একই কিন্তু, এটা যে কথা এটা একই কথা, ঠিক না? আচ্ছা, তো চলো আমরা যেই কাজটা করবো, মূলত উদ্দেশ্য যেটা, সেটা আসি। সেটা হচ্ছে e টু দ্য পাওয়ার 1/3 এর ঘন বা তৃতীয় ঘাত হচ্ছে a। এখন এটাকে আগের মতো উল্টাই লিখো তো, a এর ঘনমূল, ঠিক আছে? ঘনমূল বা তৃতীয় মূল যদি আমরা বলি, ঠিক আছে? তৃতীয় মূল কত হবে? দেখো, যেটাকে ঘন করার পর আমরা পাইছি, একে ঘনমূল করলে বা এর ঘনমূল নির্ণয় করলে বা এর তৃতীয় মূল কি ওইটাই হবে না? দেখো তো, তার তৃতীয় মূল কি হবে? e টু দ্য পাওয়ার 1/3, ঠিক আছে? এখন দেখো, দুইটা জিনিস আমি পাশাপাশি নিয়ে আসি, ঠিক আছে? e টু দ্য পাওয়ার এর ঘনমূল বা তৃতীয় মূল, আচ্ছা, e টু দ্য পাওয়ার এর বর্গমূল কত পাইছিলাম মনে আছে? বর্গমূল বা দ্বিতীয় মূল যেটা কত পাইছিলাম বলো তো? a এর দ্বিতীয় মূল রুট a, রুটে আমরা হাফ লিখতে পারি, ঠিক না? আমরা পাইছিলাম না? এমনই কিন্তু আমরা
পাইছিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে ঘন মানে 3, বর্গ মানে 2, তৃতীয় মানে তো 3, দ্বিতীয় মানে তো 2। যদি 2, 3, 4, 5 এগুলো না বললে যদি বলে দেয় যে n-তম মূল, তাহলে কি করবো? তা আমাকে বললো যে a এর n-তম মূল সমান কত। তার মানে কি দেখো তো, তৃতীয় বললে 1/3, যখন দ্বিতীয় বা বর্গমূল বলে 1, 2 মানে হাফ, ঠিক আছে। তার মানে কি তোমার যতটা বলে সেটা 1 এর নিচে চলে আসে, ঠিক না? তো এখানে খুব সুন্দর করে a এর n-তম মূল কি হবে? a টু দ্য পাওয়ার 1/n। এটুকু ক্লিয়ার কিনা দেখো তো। এটুকু যদি ক্লিয়ার হও তাহলে আমাদের মোটামুটি এই জিনিসটা কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা তো ধরো যে একটু আগে যেগুলো আমরা দেখলাম, 5-এর দ্বিতীয় মূল বা 5-এর বর্গমূল, এই সূত্র অনুসারে কি হয়? 5-এর উপরে 1, 2 এমন হওয়া উচিত, ঠিক না? আচ্ছা 5-এর ঘনমূল কি হবে? 1/3, ঠিক না? 5-এর যদি চতুর্থ মূল আমরা বলি তাহলে কি হবে? 1/4। যদি 5-এর পঞ্চম মূল বলি 5 টু দ্য পাওয়ার 1/5। 5-এর ষষ্ঠ মূল বললে 1/6, ঠিক আছে। তুমি যততম মূল বলে সেটা আলটিমেটলি এখানে নিচে চলে আসতেছে, ঠিক আছে। তো আশা করি এখান থেকে তোমাকে যততম মূল বলে জিনিসগুলো খুব সহজে ধরতে পারবা, ঠিক আছে। তাহলে কোনো বেইজের n-তম মূল যদি বলে, সেই যে তম মূলটা বলবে সেটা পাওয়ারের নিচে চলে আসবে, 1/, ওই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো মোটামুটি আমাদের সূত্র সম্বন্ধীয় যে বিষয়গুলা সেগুলো মোটামুটি শেষ। একটা বোধহয় রেখে আসছিলাম, যে বলছিলাম একটু পরে দেখাবো, তো চলো ওইটা একটু দেখে আসি এখন। আচ্ছা ভগ্নাংশ সূত্র দেখো, সেম দেখো এই জিনিসটা ভগ্নাংশ সূত্র আমরা যে এখন দেখে ফেলছি, ঠিক না? দেখো তো কি দেখছি, a এর দ্বিতীয় ঘাত যদি বলতো, একটু আগে আমরা করছি, দেখো তো কি হয়। দ্বিতীয় ঘাত কি আমরা জানি? এ থাকে না, দ্বিতীয় মূল হবে, এর দ্বিতীয় মূল বা দ্বিতীয় মূল হলে তো বর্গমূলই হয়, ঠিক না? বর্গমূল সমান আমরা কত পাইছিলাম? √a অথবা a টু দ্য পাওয়ার হাফ, ঠিক না? আচ্ছা আবার a এর তৃতীয় মূল বা ঘন, তৃতীয়কে আমরা ঘন বলি বা সবাই বলে ঘনমূল সমান, ঘনমূলটাকে এইভাবে লিখি না, দেখো তো a অথবা a টু দ্য পাওয়ার 1/3, ঠিক আছে। এখন যদি আমি একটু বাড়াই আস্তে আস্তে, a এর চতুর্থ মূল যদি বলা হয় তাহলে দেখো তো চতুর্থ মূল, তাহলে সেটা কত হবে? 4a, এমন না? দেখো আলটিমেটলি কিন্তু দেখো এটা আমি কিন্তু এটার দিকে যাচ্ছি, প্রথমে ছিল 2, তারপর 3, 4, তাহলে বা আরেকটা কি হয়? a টু দ্য পাওয়ার 1/4, ঠিক আছে। আচ্ছা আরেকটু বেশি যাই তাহলে বুঝবা, এর দশম মূল, ঠিক আছে। দশম মূল কত হবে? 10, নিচে হচ্ছে a, এমন না? দেখো আমাদের ফর্মুলা কিন্তু এটাই বলতেছে, বা আমাদের লেখার স্টাইল কিন্তু এটাই বলতেছে, তাহলে a টু দ্য পাওয়ার 1/10 এমন হওয়ার কথা না? আচ্ছা আলটিমেটলি হচ্ছে জিনিসটা এমন। যদি তোমাকে a টু দ্য পাওয়ার n-তম মূল বলতো, দেখো এটা কি a টু দ্য পাওয়ার n-তম মূল না? এর n-তম মূল, দেখো n-তম মূল কি? n√a, তার মানে a টু দ্য পাওয়ার এই জিনিসটা, এটি তো আমরা এখানে দেখতেছি সবগুলাতে, ঠিক না? দেখো সেম, a এর n-তম যদি বলতো তাহলে আমরা কি লিখতাম? 10তম বললে 10 এখানে, 4তম বললে 4 এখানে, ঘন তো এটাকে লিখি আমরা সবসময়, ঠিক না? তার মানে n√a, ঠিক আছে, সমান 1/n, ঠিক আছে। তো এখান থেকে ভগ্নাংশ সূচকটা তোমরা জেনে ফেলছো। যদি এই টাইপের থাকে তাহলে এটাকে আমরা আমাদের কাজের সুবিধার্থে বা অঙ্ক সুবিধার্থে সেটাকে কিভাবে লিখবো, হ্যাঁ, সেটা খুব সুন্দর করে এখানে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এটা একটু বাকি ছিল,
আর মোটামুটি সবগুলো তো দেখে ফেললাম। এখন দেখো সবগুলো আবার একসাথে আর একটু দেখে ফেলি যেন আমাদের মাথায় জিনিসটা থেকে যায়, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমাদের কি ছিল? গুণের সূত্র। একবারে 1 মিনিটে। ওকে, প্রথমে ছিল গুণের সূত্র। গুণ কি দুইটার বেস যদি সেম থাকে এবং সে দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করি? বেস বাকি দুইটা যোগ করে দিই পাওয়ার দুইটা, ঠিক আছে না? আমরা এটা দেখে আসছি এবং আমরা বিভিন্ন সংখ্যা ধরেও দেখে আসছি জিনিসটা সত্য, ঠিক আছে? তারপর হচ্ছে ভাগের সূত্র। দেখো ভাগের সূত্র কি? দুইটা ভাগ আকারে ছিল, তার দুইটার বেস সেম ছিল, তাহলে কি বেসটা থাকবে এবং লব মাইনাস হর, ঠিক আছে? আচ্ছা, সূচকের সূচক মানে বাবারও বাপ, ঠিক না? দেখো বাবার ছিল আবার উপরে বাপ, তার মানে কি দুইটা গুণ। সূচকের সূচক থাকলে গুণ করে দিবা। ওকে, আচ্ছা, তারপরে কি? গুণফলের সূচক। দুটো সংখ্যার গুণফল ছিল মাঝখানে, তার উপরে সূচক ছিল। এখানে দেখো এর উপরে তুমি সূচকটা দিয়ে দিলা, গুণ বির উপরে সূচকটা দিয়ে দিলা, ওই যে নানা বাজার থেকে কলা আনছে ওই জিনিসটা, ঠিক আছে? তুমিও খাইলে, তোমার ছোট ভাইকেও দিলা। আচ্ছা, এখানে দেখো ভাগের কোন একটা জিনিস নষ্ট করছো, দেখো মায়ের কিন্তু তুমিও খাইলা, দেখো এটা তো পাওয়ার m, মায়ের আবার দেখো তোমার ছোট ভাইও মায়ের খেলো, মানে দুজনেরই আলটিমেটলি কি ভাগ করে দিয়ে দিলে, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখো শূন্য সূচক। এটা তো 0 সমান 1, এটা তো দেখে আসছো। শূন্য সূচক কিভাবে এটা আমরা করছি দেখছি তো, ঠিক না? একটু আগে আমরা প্রুফ করে দেখছি। এটা তো পাওয়ার 0 সমান হচ্ছে 1, অথবা যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ঋণাত্মক সূচক। এই যে একটু আগে দেখলা যে নিচে যদি বেশি হয় তাহলে কি 1 বাই a টু দ্য পাওয়ার n। একটু আগে যেটা আমরা দেখলাম, ধরো a টু দ্য পাওয়ার -5, তার মানে কি? তার মানে ছিল a 1/5। এটাকে আমরা এভাবেই লিখি, ঠিক আছে? অথবা না, আচ্ছা ঠিক হবে, দাঁড়া, ওইটা উল্টা হবে, 1/a টু দ্য, আচ্ছা এটা হলো রিভার্স, 1/a5, ঠিক আছে? আমরা যেটা দেখলাম 10 টু দ্য পাওয়ার -31, যেটাকে আমরা দেখছিলাম, ঠিক আছে? 1 ভাগ 10 টু দ্য পাওয়ার 31, ঠিক না? আচ্ছা, তারপর যেটা হচ্ছে যে ভগ্নাংশ সূচক, একটু আগে যেটা দেখলাম, এই যে লাস্ট ভগ্নাংশ সূচক, ঠিক আছে? এর n-তম মূল, তার মানে কি? a টু দ্য পাওয়ার 1/n, ঠিক আছে? যদি আমাকে বলতো এর 20তম মূল, এর 20তম মূল, ধরো অনেক বেশি চলে গেলাম, তার মানে কি 20 a, এটা হচ্ছে এর 20তম মূল। হ্যাঁ, এটাকে তুমি কি লিখতা? a 1/20, a টু দ্য পাওয়ার 1/20, ঠিক আছে? তো আশা করি সূচক চ্যাপ্টারের যত সূত্র সবগুলো আমরা দেখে ফেলছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী যেই ক্লাসটা থাকবে সেটাতে সূচকের অধ্যায় ভিত্তিক যত সমস্যা থাকবে সবগুলা এক এক করে সলভ করার চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজেই ধরতে পারো, ঠিক আছে? তো আশা করি আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।